ঘটনাটা ঘটেছে সুরভির নানার সাথে। সুরভির নানা নানি গ্রামে বসবাস করে। তাদের ঘরবাড়ি এখনও মোটামুটি মাটির ঘর বলতে পারেন। দালান কোঠা, বড় বড় বিল্ডিং তেমন জায়গায় তারা বসবাস করে না। তাদের বাড়ির পজিশনটা এমন একটা জায়গায় যেখানে একদিকে বিশাল বাঁশঝাড় আর অন্যদিকে একটা বিশাল বড় পুকুর। বাঁশঝাড়ের পেছনেই একটা কবরস্থান আছে। তবে ঘটনাটা বাঁশঝাড় বা কবরস্থান নিয়ে না, ঘটনাটা পুরোটাই সুরভির নানা আর নানিকে কেন্দ্র করে। ঘটনা শুরু হওয়ার আগেই বলে দিচ্ছি, এই ঘটনার মাঝে অনেকগুলি টুইস্ট আপনি পাবেন। মনে হবে আপনি একটা সিনেমার গল্প শুনছেন। যাই হোক, সুরভির নানা বেশ সাহসী মানুষ। তেমনই একদিন রাতের বেলা সুরভির নানা বাড়িতে ফিরছিলেন। তিনি ফিরছিলেন বাড়িতে আসার যে পুকুরটার কথা বললাম, যে বিশাল বড় পুকুর, সেই পুকুরের পাশেই একটা রাস্তা আছে সেটা দিয়ে। তখন রাত প্রায় আনুমানিক 12টা থেকে 1টার মতো বাজে। সেই সময়টাতে যখন তিনি আসছিলেন, হঠাৎ মাঝপথ পর্যন্ত আসার পরেই তিনি শুনতে পান কিছু শব্দ হচ্ছে। তিনি একটু এগিয়ে গিয়ে দেখেন, আসলে তখনকার সময়ে টর্চ লাইট ছিল না। তিনি দেখার জন্য হারিকেন ব্যবহার করতেন। তো হারিকেনের আলোয় খুব ভালো বা স্পষ্ট দেখাও যেত না। তবুও তিনি অনেকটা পুকুরের দিকে এগিয়ে গিয়ে হারিকেন ধরে দেখার চেষ্টা করলেন যে শব্দটা আসলে কোথা থেকে আসছে। তিনি দেখলেন একটা মানুষের মতো আকৃতির কিছু, যেটার মাথা নেই। সেটা পুকুরের মাঝখানে হাত দিচ্ছে আর মাছ তুলছে, হাত দিচ্ছে আর মাছ তুলছে, আর মাছগুলো ঢিল দিয়ে একদম পুকুরের বাইরে ফেলে দিচ্ছে। অর্থাৎ পুকুর থেকে মাছগুলো নিয়ে নিয়ে পুকুরের বাইরে ফেলছে। লোকটার শুধু বডিটাই আছে, কোনো মাথা ছিল না। এটা দেখে সুরভির নানা অনেক ভয় পেয়ে যায়। তিনি কি করবে কিছু বুঝতে না পেরে সোজা সেখান থেকে দ্রুত দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু আশ্চর্যজনকভাবে যখন তিনি দৌড়াতে থাকে, তার রাস্তা আর কিছুতেই শেষ হয় না। যেখানে রাস্তাটা পার হতে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো লাগে, সেখানে তিনি প্রায় আধা ঘন্টা ওই রাস্তা দৌড়ান, কিন্তু তবুও তার রাস্তা শেষ হয় না। এবার তিনি বুঝতে পারেন যে তিনি খুব বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়ে গেছেন। তো অনেকটা সাহস নিয়ে তিনি সরাসরি সেই যে আকৃতির যে প্রাণীটা ছিল তার কাছে জিজ্ঞাসা করে যে, আপনি আমার কাছে কি চান? আমি পথ পার হতে পারছি না কেন? তখন সেখান থেকে উত্তর আসে যে, তুই আমাকে দেখে পাশ কাটিয়ে চলে গেলি, তুই আমাকে সালাম কেন দিলি না? আমাকে সালাম দেওয়াটা তোর প্রয়োজন ছিল না? এটা শোনার পর সুরভির নানা আরও বেশি ভয় পেয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। সারা রাত কেটে যায়, তিনি সেখানেই পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। পরদিন ভোরবেলা যখন সুরভির নানি ঘর থেকে বের হয়, তখন তিনি দেখতে পায় পুকুরের পাশে কে জানি একটা উল্টো হয়ে পড়ে আছে। তিনি একবারও চিন্তাও করতে পারেনি যে এই লোকটা তার স্বামী। সে যখন কাছাকাছি আসে এবং ধরে দেখতে পায় এটা তার নিজের স্বামী, তার গা প্রচণ্ড রকম গরম। বোঝাই যাচ্ছিল যে লোকটার অনেক জ্বর উঠে গেছে। তখনকার সময় তেমন থার্মোমিটার ছিল না যে মেপে দেখা যাবে, কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে জ্বরে তার গা হাত পা একদম পুড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি লোক ডেকে তাকে ঘরে নিয়ে যায়। তারপর তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার জ্ঞান আসার পর যখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, তখন সেখানে তিনি তার পুরো ঘটনাটা খুলে বলেন। ডাক্তার স্বাভাবিকভাবেই তাকে কিছু জ্বরের ওষুধ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সুরভির নানি বুঝে গিয়েছিল যে এটা আসলে ডাক্তারদের কাজ না, তাকে বিশেষ কোনো হুজুর বা কবিরাজ দেখাতে হবে। তিনি তার ছেলে অর্থাৎ সুরভির মামা, তার বয়স ছিল তখন 15 বা 16, তাকে বলে একটা কবিরাজকে ডেকে নিয়ে আসতে। একটা বলতে তার নির্দিষ্ট করাই ছিল যে কোন কবিরাজকে ডাকতে হবে। সেই কবিরাজের বাসা ছিল তাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো সেই দিন কবিরাজকে নিয়ে আসতে আসতে তার 11টা থেকে 12টার মতো বেঁচে যায়, কারণ তখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থাটাও এতটা উন্নত ছিল না। আমি যে সময়টার কথা বলছি, মানে সুরভির ঘটনার যে টাইম লাইনটা, সেটা আমাদের বেশ আগে, যদিও সালটা উল্লেখ করা হয়নি, তবে আমি ধরেই নিচ্ছি এটা বেশ আগের ঘটনা। কারণ নইলে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এতটা সময় লাগে না। তাই সুরভির মামা সেই কবিরাজকে নিয়ে বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে যায়, 12টা সাড়ে 12টা এরকম মতো বেজে যায়। কবিরাজ এসে সুরভির নানার ঘটনাটা বেশ ভালো মতো শোনে।
তারপর তার নিজের কিছু রিচুয়াল পালন করে আর তাকে একটা তাবিজ দেয়। তবে তাকে সে এটাও বলে সেই যে লোকটাকে সে দেখেছিল সেটা ছিল মূলত দেও, মানে গ্রাম অঞ্চলে সেটাকে দেও বলে, এটা পানির জিনবাই জাতীয় কিছু একটা। যাই হোক, যারা গ্রামে থাকেন তারা দেও শব্দটার সাথে রিলেট করতে পারবেন। যাই হোক, এই দেও খুব একটা খারাপ প্রাণী ছিল না। যদি খারাপ হতো তাহলে তাকে সেখানেই মেরে ফেলতো। যেহেতু সে কিছুই করেনি, শুধুমাত্র তার কাছে সালাম চেয়েছিল, তার মানে সেটা বেশ ভালো, সে তার কোনো ক্ষতি করতো না। এই জ্বর আসাটা পুরোটাই তার ভয়ের কারণে হয়েছে, আর তেমন কোনো ক্ষতি হবে না। এইটা বলে তাকে আশ্বস্ত করে কবিরাজ তাকে একটা তাবিজ দিয়ে চলে যায়। তো মনে হচ্ছে যে এখানেই হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এরপরই অপেক্ষা করছে আরও বড় একটা দুর্ঘটনা। সেই সময়টাতে, যে সময়টাতে এই ঘটনা ঘটছিল, সুরভির নানি ছিল প্রেগনেন্ট। তার সময় চলছিল 8 মাস। সাধারণত বাচ্চা হলে 10 মাস সময় লাগে এবং 10 মাসটাই আমাদের স্বাভাবিক, কিন্তু এমন খুব কমই শোনা যায় যে 8 মাসেই কারো বাচ্চা হয়ে যায়। সুরভির নানির ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়। 8 মাসের মাথায় সে একটা বাচ্চা প্রসব করে। যখন দাইমা আসে বাচ্চাটা দেখে, বাচ্চাটা ছিল একদমই অন্যরকম। কোনো সাধারণ বাচ্চা যেমন হয় তেমন না। মানে বাচ্চাদের যখন ছোট থাকে তখন চেহারাটা খুব একটা স্পষ্ট থাকে না, বোঝা যায় না, কিন্তু এই বাচ্চাটার চেহারা খুবই স্পষ্ট বোঝা যাচ্ছিল। চোখগুলো একটু অন্যরকম ছিল, এমন না যে তার 2টার জায়গায় 3টা চোখ ছিল, কিন্তু চোখগুলো একটু অস্বাভাবিক আর এত সুন্দর ছিল যেটা বাচ্চা হিসাবে তার স্বাভাবিক হওয়ার কথা না। তো এটা দেখে সুরভির নানির একটু অন্যরকম লাগে, তার নানার কাছেও ব্যাপারটা অস্বাভাবিক লাগে, কারণ বাচ্চার এরকম হবার আসলে কথা না। এই সন্দেহটা নিয়ে তাই সুরভির নানি আবার সেই কবিরাজের সাথে যোগাযোগ করে। কবিরাজ সেই বাচ্চাটা দেখে বলে যে এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা না। এই বাচ্চাটার এমন হওয়ার কারণ হলো সেই যে দেও, তার অভিশাপ বা এই জাতীয় কিছু একটা, মানে তার কোনো প্রভাব সেই বাচ্চাটার উপরে এসে পড়েছে। তো তিনি তাকে সান্ত্বনা দেন যে সারাদিন কোরআন শরীফ পড়ার জন্য, বাচ্চাটাকে কোরআন শরীফ শোনানোর জন্য। এছাড়া আপাতত কোনো অপশন তার কাছে নেই। হয়তোবা এই বাচ্চাটা কোনো কিছু দ্বারা আক্রান্ত হয়ে আছে, আর যেহেতু সে অনেক ছোট তাই তার ওপর কোনো চিকিৎসাও করা যাবে না। তো এভাবেই দিন যেতে থাকে। কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ যখন সুরভির নানি সেই বাচ্চাটাকে জাস্ট দুধ খাওয়াচ্ছিল, অর্থাৎ ব্রেস্ট ফিডিং করছিল, তখন তার কিছুটা ঘুম ঘুম পেয়ে যায়। এই ঘুম ঘুমের মাঝেই হঠাৎ সে ফিল করে যে দরজা দিয়ে কেউ এসে রুমে ঢুকলো। একটা মহিলা, তার ঢুলো ঢুলো লোকে সে আর চোখে দেখতে পায় যে একটা লম্বা মহিলা, যার চুলগুলো সম্পূর্ণ সাদা, একদম বিশাল লম্বা চুল। সে এসে বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলছে, বাহ, বাচ্চাটা তো সত্যিই অনেক সুন্দর। এটা বলার সাথে সাথেই সুরভির নানির যে তন্দ্রালুর যে অবস্থাটা সেটা ভেঙে যায়। সে ভালো মতো জেগে ওঠে, জেগে উঠেই তার হাতটা সরিয়ে দেয় এবং হাতটা সরানোর সাথে সাথেই দেখে সেই মহিলাটা গায়েব হয়ে গেছে। সে কিছুক্ষণের জন্য কনফিউজ হয়ে যায় যে আসলেই এখানে কেউ ছিল নাকি ছিল না। তার স্পষ্ট মনে আছে যে নিচে দেখলো একটা মহিলা দরজা দিয়ে ঢুকলো, তার সাদা চুল, বেশ লম্বা চুল, এবং মহিলাটাও অনেক লম্বা, প্রায় 6 থেকে 7 ফিটের মতো। তো এরপর যেটা হয় সেটা সুরভির নানি কখনো কল্পনাও করতে পারেনি। সেই ছোট বাচ্চাটা হাঁসফাঁস করতে শুরু করে। তাকে দ্রুতই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বাচ্চাটাকে দেখে জানায় যে বাচ্চাটা নাকি অনেকক্ষণ ধরে দম আটকে ছিল, অর্থাৎ কেউ বাচ্চাটার মুখটা চেপেছিল যেন বাচ্চাটা দম নিতে না পারে। দম নিতে না পেরে বাচ্চাটা অনেকটা সময় অক্সিজেনের অভাবে ভুগেছে। ডাক্তার চেষ্টা করে বাচ্চাটার চিকিৎসা করার, কিন্তু শেষ পর্যন্ত বাচ্চাটাকে আর ডাক্তার বাঁচাতে পারে না। তো স্বাভাবিকভাবেই বাচ্চাটার দাফন কাফন করে কবর দিয়ে দেওয়া হয়। আর যেই দিন কবর দেয়া হয় সেই দিন সেই কবিরাজ নিজে থেকেই আসে সুরভির নানির সাথে দেখা করার জন্য। নর্মালি বাচ্চা মারা গেলে এলাকায় কখনো মাইকিং করা হয় না, আর এই কবিরাজ অনেক দূরে থাকতো। সেই হিসাবে কবিরাজের জানারও কথা না যে আসলে এখানে একটা বাচ্চা মারা গিয়েছে। তাই সুরভির নানি প্রথমেই তাকে এই প্রশ্নটা করে যে আমার বাচ্চা মারা গিয়েছে, এটা আপনি কিভাবে জানলেন? তখন তিনি যেটা বলেন সেটা শুনে সুরভির নানি একাধারে রেগে ওঠে, আবার কষ্টও পায়। সে কবিরাজ তাকে বলে যে যে মহিলাটাকে আপনি দেখেছিলেন সেটা ছিল একটা জিন, আর তাকে
আমি পাঠিয়েছিলাম বাচ্চাটাকে মারার জন্য। তো এটা শুনে সুরভির নানি আকাশ থেকে পড়ে যে কেন আপনি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাইতেন, আমার বাচ্চাটা কি ক্ষতি করেছিল। তখন সেই কবিরাজ বলে যে এই বাচ্চাটা কখনোই স্বাভাবিক মানুষ হিসেবে জন্ম নিত না, সে অন্য একটা প্রাণী ছিল, সে পুরোপুরি মানুষ হতো না, আর এটা আপনাদের অনেক বেশি ক্ষতি করত। দেখা যেত এই বাচ্চার কারণে আপনাদের পরবর্তী জীবন আরও বেশি সমস্যায় পড়ে যেত, যেটা আমি কখনোই চাইনি। আর এই যে বাচ্চাটা যেটা ছিল সেটাও আপনার নিজের সরাসরি বাচ্চা না, আপনার আসল বাচ্চা আপনার পেটের মধ্যেই মারা গিয়েছিল। আর এই বাচ্চাটা যেটা ছিল এটা বলতে পারেন ওই দেবের প্রভাবে জন্ম নেওয়া বাচ্চা। এটা শুনে সুরভির নানি কান্নায় আরও বেশি ভেঙে পড়ে। আর এখন তার হাতে কিছু করারও থাকে না, শুধু সুরভির নানার এতটুকু আফসোস থাকে সেই দিন আসার সময় যদি সে একবার সেই লোকটাকে সালাম দিত তাহলে হয়তো আজ এত কিছু হতো না। তো এই ছিল পুরো ঘটনাটা। অ্যান্ড থ্যাঙ্কস এ লট এগেইন সুরভি, এরকম একটা সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য।